জিসান পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। কিছু ইট হাতে নিয়ে একটা একটা করে ঢিল মারছে পুকুরে, আর কিছু হয়তো চিন্তা করছে। তাওহিদ পাশে এসে দাঁড়াল, কিন্তু জিসানের কোনো রিয়েকশন নেই। ভাইয়ের এমন ভাবনাহীন মনোভাব তাওহিদের ভালো মনে হল না। যে খেলায় মেতে উঠেছিস, কি মনে করছিস জিততে পারবি? আসলে তাওহিদ খুব ভালো করেই বুঝতে পেরেছে জিসান এসব ইচ্ছা করেই করেছে। হারার জন্য আমি কিছু করি না ভাইয়া। কিন্তু কি দরকার ছিল? ওকে একটু সময় দিতি। আর কয়টা বছর কি তুই ওয়েট করতে পারলি না? বাধ্য করে সম্পর্ক গড়েছিস, কিন্তু ভালোবাসা জোর করে হয় না জিসান। তোমার কি মনে হয় আমি জোর করেছি ওকে? কখনো না। ওকে আমি কখনো আমাকে ভালোবাসতে জোর করব না। কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার পারমিশন ও দেব না। ও চাউক বা না চাউক আমার সাথেই থাকতে হবে। কিন্তু এভাবে। আর ও তো তোকে ছাড়ার কথা বলেনি, তাহলে এমন কেন করছিস? আর তুই যে শর্ত সব ভেঙে ফেলছিস তার পরিণাম কি হবে? তিশা যদি এসব মেনে না নেয়? জিসান একটু বাঁকা হাসে। তাওহিদ জিসানের এই হাসির রহস্য বুঝতে পারে না। তুই অনেক চেঞ্জ হয়ে গিয়েছিস জিসান। তোর সবকিছু কেমন রহস্যময় লাগে আমার কাছে। রিল্যাক্স ভাই, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। শুধু এতটুকু মনে রেখো আমার অপেক্ষার পাল্লা শেষ। তাই আমি আর ওয়েট করতে পারবো না। ওকে এখন আমার কাছে ধরা দিতে হবে। সেটা যেভাবেই হোক। আর আমি যা করছি ভেবেই করছি। একদিন বুঝতে পারবে। আজ রূপকের বিয়ে, তাই সবাই যথাসময়ে সেন্টারে যাওয়ার জন্য গাড়িতে উঠতে লাগল। তিশাও নিশি, নীলু ও তার কাজিনরা সে গাড়িতে বসেছে, সে গাড়ির দিকে পা বাড়াল। কিন্তু বেচারি আর সামনে এগোতে পারল না। কেউ পেছনে থেকে ওর হাতটা ধরে ফেলল। তিশার আর বুঝতে বাকি রইল না কে সে। জিসান তিশার হাতটা ধরে এমনভাবে দাঁড়িয়ে আছে যে কিছুই হয়নি। তিশার ওড়না দিয়ে হাতটা ঢাকা বলে কেউ কিছু দেখতেও পারেনি। এই সময় নিশি ইশারা দিল গাড়িতে উঠতে, তিশাও চোখের ইশারায় বুঝিয়ে দিল তোর হিটলার ভাই ছাড়লে না আসব। নিশি একটা বিশ্বজয় হাসি দিল। মানে ও বুঝতে পারল, শুরু হয়ে গেছে আমার ভাইয়ের রোমান্টিক অত্যাচার। বেচারি তিশা। আর তিশা রেগেমেগে জিসানের দিকে আর চোখে তাকিয়ে আছে। সেন্টারে পৌঁছে তিশা গাড়ি থেকে বের হতে নিলে দেখে দরজা লক করা। দরজা খুলুন। জিসানের দিকে তাকিয়ে। জিসান তিশার দিকে তাকিয়ে বলল, খুলব না কি করবি? খুলবেন না মানে কি? এখানে বসে থেকে কি করব? জিসান তিশার দিকে তাকিয়ে রোমাঞ্চ করব। কি যাতা বলছেন? তিশা একটা শুকনো ঢোক গিলে। কেন কোনো খারাপ কিছু বলেছি? বিয়ে হয়তো 4 বছর আগে হয়ে গিয়েছে। কিন্তু প্রেমতো করতে পারিনি। আমার তো তোর সাথে প্রেম করার ইচ্ছা অনেকদিন থেকে। তাহলে এখন যখন সুযোগ পেয়েছি, তাহলে একটু আকটু প্রেমতো করতেই পারি। তার সাথে তিশার কানের কাছে এসে একটু আকটু রোমাঞ্চ। কি বলিস? তিশা জিসানের এসব কথা শুনে পারে না, কেঁদে দেয়। কাদা কাদা ফেস নিয়ে বলে, দরজা খুলুন প্লিজ। আমি বাহিরে যাব। সবাই হয়তো খুঁজছে আমাকে। তিশাকে এভাবে দেখে জিসানের পেট ফেটে হাসি আসে, তবু নিজেকে সামলিয়ে বলে, ওকে, তাহলে কিস মি। তিশার এক হাত ধরে টেনে সামনে এনে। জিসানের কথা শুনে তিশা কাশতে লাগল। কাশতে কাশতে দম যায় যায় অবস্থা। জিসান পানির বোতলটা দিল, ঢক ঢক করে এক বোতল পানি খেয়ে ফেলে। মনে হয় এক সাগর পানি খেলেও আজ তিশার তৃষ্ণা নিবারণ হবে না। এসি গাড়িতে বসেও তিশা ঘেমে যাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে। জিসান রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, কি রে, এত হিট কোথা থেকে পাস? এত ঠান্ডা আবহাওয়া ও তুই ঘামছিস? তিশাকে চুপ থাকতে দেখে নিজের ঠোঁট কামড়িয়ে ধরে বলে,
আচ্ছা ঠিক আছে, এখন কিস করতে হবে না, এটা আমি পরে নিয়ে নেব। কিন্তু এখন আমার কিছু কথা কান খুলে শুনে রাখো। সেন্টারে একা একা কোথাও যাবি না, সব সময় নিশি বা নীলুর সাথে থাকবি, অথবা আন্টির সাথে। তোকে আমি একা কোথায়ও যেন না দেখি, কি বললাম বুঝলি? তিশা মনে মনে ভাবছে, এসব না মানলে আমাকে এখান থেকে যেতেই দিবে না, আর উনার এখানে থাকা মানে মহা বিপদ। তার চেয়ে ভালো যা বলে শুনে নিই। তিশা মাথা নেড়ে হ্যাঁ বলল। গুড গার্ল, যা এখন। গেটটা খোলার সাথে সাথে তিশা তো দৌড়। তা দেখে জিসান হেসে দিল। কিছুক্ষণ পর বিয়ের পর্ব শুরু হবে। কাজী এসে সব লিখালিখি করছে। এরই মাঝে জিসান খেয়াল করল বিয়ের বাড়ির বেশ কিছু ছেলেই তিশার পিছে গুড়গুড় করছে, তা দেখে জিসানের মেজাজ খারাপ হয়ে যায়। এদের কি আর কারো নড়ে পড়ে না, আমারটাকে নিয়ে কেন এত টানাটানি? আর এই মেয়েটা, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে মন চাইছে, এত সেজেগুজে আসার কি দরকার ছিল? একবার এখান থেকে যেয়ে নি, তারপর ওর ভিমৃতি আমি ছুটাব। তিশা সবার সাথে দেখা করে এবার সুরভির কাছে এলো। ও ভাবি, তোমাকে যা লাগছে, আজ তো ভাইয়া কোবার হার্ট অ্যাটাক করে আল্লাহই জানে। তাই নাকি? তোমাকেও অনেক মিষ্টি লাগছে। আজ কতজনকে ঘায়েল করলা। কি যে বলো! সিংহ নিয়ে যদি গুড়ি, তাহলে কি কেউ কাছে আসার সাহস পাবে? তার গর্জনেই ভয় পালাবে। তা তোমার সিংহটা কই? একটু চোখ বুলাও আশেপাশে। আমি তাকে না দেখতে পেলেও তার চোখ দুটো কিন্তু আমার দিকে চেয়ে আছে। সুরভি সত্যিই চারপাশে চোখ বুলিয়ে দেখতে পেল ডার্ক ব্লু কালারের ব্লেজার পরা, সাথে ব্ল্যাক শার্ট। চুলগুলো জেল দিয়ে সেট করা একটি ছেলে রূপকের ফ্রেন্ডসদের সাথে কথা বলছে আর চোখ দিয়ে এদিকে তাকাচ্ছে। এটা আর কেউ না, জিসান। সত্যি বলেছ। আর দেখো, তোমার ড্রেসিং বয়কে কিন্তু আজ একটু বেশি ড্রেসিং লাগছে। দেখো না আশেপাশে কুমারী মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে কিভাবে। সাবধান। তিশা তাকিয়ে দেখল, ঠিকই তো। এসব মেয়েগুলোর কি আর কোনো কাজ নেই? অন্যের হ্যাসবেন্ডের দিকে তাকায়। লুচু কোথাকার! তিশা মনে মনে কথাটা বলেই ঠোঁট কামড়ে ধরল। এ কি বললাম আমি, হ্যাসবেন্ড? তার মানে কি? আমিও কি এই সম্পর্কটাকে মেনে নিচ্ছি এত সহজে? রূপক ও সুরভির বিয়ে হয়ে গেল, সবাই খুশিতে একে অপরকে মিষ্টি খাওয়াতে লাগল। জিসান খেয়াল করল তিশা নেই। তিশাকে খুঁজতে লাগল। এমন সময় একটি মহিলা এসে জিসানকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি তো ছেলের বাড়ির মেহমান তাই না? জিসান মাথা নেড়ে হা বলল। তাহলে তো তুমি ছেলে বাড়ির সকলকে চিনো। সবাইকে না, কিন্তু অনেকেই চিনি। সমস্যা কি বলুন তো? আপনি কাউকে খুঁজছেন? একদম ঠিক ধরছ, দাঁড়াও। ওই যে ওই মেয়েটাকে দেখছ, বউয়ের পাশে দাঁড়িয়ে আছে, গোলাপি রঙের লেহেঙ্গা পরা। ওকে চিনো তুমি? তিশাকে দেখিয়ে। হুম, চিনি আমি। আপনি ওকে কেন খুঁজছেন? আমার না ওর সব ডিটেলস দরকার। জিসান কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কেন? কেন আবার আমার ছেলের জন্য সম্বন্ধ পাঠাব? মেয়েটাকে আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে। ও তো জিদ করে বসে আছে, বিয়ে করলে এই মেয়েকেই করবে। আমি আসার সময় দেখেছিলাম তোমার গাড়ি থেকে নামতে, তাই ভাবলাম হয়তো তোমার বন্টন হবে। জিসানের রাগে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে মন চাইছে। আমার বউয়ের জন্য প্রস্তাব আসে, তা আবার আমার কাছেই। এদিনটাই শুধু দেখার বাকি ছিল। জিসান নিজের রাগটা কন্ট্রোল করে, দেখুন আন্টি, ও আমার বোন না, আমার ওয়াইফ। সো আপনার ছেলেকে বলুন অন্য কোথাও চান্স মারতে, আমার বউয়ের আশেপাশে ও যাতে না দেখি। তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিল ম। ও মা, কি বলছো? এতটুকু মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।
আর তোমার লজ্জা করে না এতটুকু একটা পিচ্ছি মেয়েকে বিয়ে করতে? এ কথা বলে মহিলাটি চলে গেল। আর জিসান অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ কিছুক্ষণ আগে নিজেই এই পিচ্ছি মেয়েকে নিজের ছেলের জন্য নিতে ব্যস্ত হয়ে পড়েছিল। আর এখন আশ্চর্য! জিসান তিশার দিকে যেতে নিলে দেখে তিশা আবার নেই। উফ, এই মেয়েটা কি শান্তিমতো এক জায়গায় বসতে পারে না। তিশার মা ও জিসানের মা একসাথে বসে বাকি মহিলাদের সাথে গল্প করছিল। জিসান এসে, মা, আন্টি, তিশাকে দেখেছ? জিসান, বাবা, আন্টি ছাড়ো, মা ডাকার অভ্যাস করো। জিসান মাথাটা চুলকানো শুরু করল, আসলে লজ্জা পেল। আচ্ছা ঠিক আছে মা, আপনার পাগল মেয়েটাকে দেখছেন না তো? কেন, কি হয়েছে? আমি ওকে বারবার বলে দিয়েছি নিশি বা নীলুর সাথে থাকতে, অথবা আপনার সাথে। কিন্তু দেখুন, ও তো কথাই শুনে না। কোথায়ও আছে, খুঁজে পাচ্ছি না। জিসান, তিশা কি ছোট বাচ্চা যে মায়ের কোলে কোলে থাকবে? আছে হয়তো এখানে কোথাও, এত টেনশন নিও না। টেনশন নিব না তো কি করব মা, কিছুক্ষণ আগে ওই পাগল মেয়েটার জন্য প্রস্তাব এসেছে আমার কাছে। এ কথা শুনে দুজন মাই হেসে দিল। সিরিয়াসলি তোমরা হাসছ? তো কি করব আমরা বল, অবশেষে নিজের বউয়ের ঘটকালি করবি তুই, এটা বলে আবার হেসে দিল। জিসান এসব মানতে না পেরে চলে গেল আবার তিশাকে খুঁজতে। তিশা নিশি ও নীলুর সাথে সেলফি তুলতে ব্যস্ত, তা দেখে জিসানও রিল্যাক্স হল। নতুন বউকে নিয়ে বাসায় পৌঁছাতে বেশ রাত হয়ে গেল। কাল আবার বৌভাতের অনুষ্ঠান আছে বলে সবাই যার যার রুমে বিশ্রাম নিতে চলে গেল। আজ বৌভাতের অনুষ্ঠান। সবাই রেডি হতে শুরু করেছে। কাল রাতে দেরি করে ঘুমানোর কারণে ঘুম থেকে আজ উঠতেও দেরি হয়েছে সবার। সবাই যেখানে সাজতেন ব্যস্ত, সেখানে ঘুমকাতুর তিশা ঘুমাতে ব্যস্ত। জিসান সকাল থেকে নিজের বউকে খুঁজছে। জিসানের মনে হচ্ছে হারানোর একটা বিজ্ঞপ্তি দেওয়া উচিত। আমার অর্ধেক সময় তো এই মেয়েকে খুঁজতেই চলে যায়। কোথায় গিয়ে যে লুকিয়ে থাকে আল্লাহই জানে। নীলুকে দেখতে পেয়ে এই যে শালি সাহেবা, আমার মহারানী কোথায়? আপনারা সব এখানে, তাহলে ও কোথায়? নীলু জিসানের কথায় হেসে কুটি কুটি, ভাইজান আপনার মহারানী এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। ডাক দিতে গেলেই ঘোড়ার মতো লাথি মারে, তাই কেউ ভয়ও ডাক দিতে যায়নি। তাই নাকি? আচ্ছা আমি দেখছি। জিসান রুমে গিয়ে দেখে সত্যি তিশা ঘুমিয়ে আছে, মুখটা হা করা। মুখ দিয়ে কিছুটা লালা পড়ছে। তা দেখে জিসান হেসে দিল। এত বড় মেয়ের নাকি এখনো লোল পড়ে। জিসান থুতনি ধরে মুখটা বন্ধ করে দিল। টিস্যু দিয়ে মুখটা মুছে দিল। তিশার সাথে ঘেঁষে শুয়ে পড়ল। পায়ের উপর পা তুলে চিন্তা করতে লাগল কিভাবে ঝালানো যায়। হঠাৎ চোখে পড়ল সামনের ফুলদানিতে কিছু ময়ূর পাখনা রাখা আছে। তা দেখে জিসান শয়তানি হাসি হাসল। জিসান ওখান থেকে একটা পাখনা নিয়ে তিশার গলায়, ঘাড়ে, কানে সুরসুরি দিতে লাগল। তিশা সহ্য করতে না পেরে পেছনে ঘুরে দেখে জিসান ওর সাথেই শুয়ে আছে একদম কাছে। হাই জান, গুড মর্নিং। আপনি এখানে কি করছেন? তাই তো, আমি এখানে কি করছি? ও মনে পড়েছে, গুড মর্নিং কিস নিতে এসেছি। জিসানের কথা শুনে তিশা লাফ দিয়ে উঠে যেতে নিলে জিসান কোমর জড়িয়ে তিশাকে নিজের উপরে উঠিয়ে ফেলে। এতে তিশার চুলগুলো জিসানের মুখের দুপাশে পড়ে। চুলগুলো সরালে আবার এসে পড়ে। দুজনের প্রতিটি নিঃশ্বাস দুজনের মুখের উপর পড়ছে। মনে হচ্ছে একজন নিঃশ্বাস ছাড়ছে, আরেকজন পরম স্বাদে তা গ্রহণ করছে। আর তিশার চুলগুলো যেন তাদের ঘন নিঃশ্বাসগুলো আড়াল করে রেখেছে পর্দার মতো।
জিসান ঘোর লাগা চোখে চেয়ে আছে তিশার দিকে, আর আজ তিশাও জিসানের দিক থেকে চোখ যেন সরাতেই পারছে না। এক অজানা ভালো লাগার অনুভূতি ফিল করছে তিশা। কিন্তু কেন? মন বলছে, তিশা তুই তো দেখি বেহায়া হয়ে যাচ্ছিস। কিন্তু চোখ দুটো যে মানছে না। কোনো জাদু জানে কি? এমন কেন লাগছে? তিশা নিজেকেই নিজে প্রশ্ন করছে। তিশার এভাবে চেয়ে থাকা দেখে জিসান একটু বাঁকা হাসে। তিশার চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে যান, এভাবে আর কিছুক্ষণ থাকলে নিজেকে কিন্তু আমি আর কন্ট্রোল করতে পারব না। জিসানের কথায় তিশার ধ্যান ভাঙ্গে। ভয়ে তিশা জিসানের উপর থেকে উঠেই ওয়াশরুমের দিকে দৌড় দিল। জিসানও হেসে চলে যাওয়ার সময় আবার বেক করে ওয়াশরুমের দরজায় নক করে বলল, তাড়াতাড়ি নিচে আসো, আমি কিন্তু এখনো নাস্তা করিনি। লেট হলে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। সো হারি আপ। তিশা তখনও ওয়াশরুমের দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। জিসানের কথায় হেসে দিল। মনে মনে বলে উঠল, হিটলার কোথাকার। রায়হান পুকুর পাড়ে দাঁড়িয়ে সিগারেট টানছে আর কারো সাথে কথা বলছে। দেখে মনে হচ্ছে খুব সিরিয়াস। নিশি দূর থেকে রায়হানকে দেখে সামনে আসল। এতক্ষণে রায়হানের কথাও শেষ, তাই ফোনটা রেখে দিল। হ্যালো ভাইয়া, কি করেন? রায়হান একবার নিশির দিকে তাকিয়ে, গাঞ্জা খাবি? নিশির হাসি মুখটা মিনিটেই চুপছে গেল। ফাজলামি করেন আপনি আমার সাথে? কেন? তোর এমন মনে হলো কেন? আর তুই কি আমার বেআইন লাগিস যে তোর সাথে ফাইজলামি করব? তাহলে এসব কি? আমি তো দেখলাম আপনি কার সাথে যেন ফোনে কথা বলছেন আর সিগারেট টেনে বায়ু দূষিত করছেন। আর আমাদের মরণ ব্যাধি রোগের ব্যবস্থা করছেন। আচ্ছা, তুই আবার দেখতেও পারিস। আমি তো ভাবলাম তুই আবার দিনকানা হয়ে যাসনি তো। আন্টিকে বলতে হবে তোকে ছোট ছোট মাছ যেন রেঁধে খাওয়ায়। শুনেছি এতে চোখের জ্যোতি বাড়ে। মানে কি? সব কিছু দেখেও এমন প্রশ্ন করা মানে, এক হয়তো তুই কানা, না হলে গর্দব। এখন তুই চিন্তা করে বল তুই কি? রায়হান সিগারেটটা ফেলে দিয়ে ওখান থেকে চলে গেল। নিশি রায়হানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ফাজিল ব্যাটা, ভালো কথা তো মনে হয় শিখেই নেই। নীলু ছাদে বসে একটা নম্বরে বারবার কল করে যাচ্ছে। অথচ ফোনের অপর পাশ থেকে একটা মেয়ে বারবার বলে উঠছে, আপনি যাকে কল করেছেন তাকে এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব নয়। মেয়েটার কণ্ঠ ভারী মিষ্টি হলেও নীলুর কাছে বিষাদময় লাগছে। হতাশ হয়ে ফোনটা কেটে দিল। ফোনের স্ক্রিনে তার ছবিটা দেখে অজান্তেই একফোঁটা চোখের জল বেয়ে পড়ল। পৃথিবীতে সবথেকে কষ্টকর জিনিস হল একতরফা ভালোবাসাগুলো। ভালোবাসার মানুষটি তার কোনো দিন হবে না জেনেও তাকে ভালোবাসা। এতে থাকে না কোনো অধিকার, থাকে না কোনো চাহিদা। তবু নিজের মতো তাকে ভালোবেসে যায়। এই একতরফা ভালোবাসাগুলোতে অদ্ভুত একটা শক্তি থাকে। সে ভালোবাসুক বা নাই বাসুক, কাছে আসুক বা নাই আসুক, তাতে কি? আমি তো ভালোবাসি। তার এই পরিপূর্ণ জীবনে আমি না হয় অপূর্ণ রয়ে গেলাম। তিশা ঘুমিয়ে আছে এখন। সারারাত জার্নি করে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই রাজ্যভরা ঘুম যেন চোখে এসে পড়ল। অথচ সারারাত জিসান আর রায়হান কত করে বলল, একটু ঘুমিয়ে নে। কিন্তু তখন যেন ঘুম চোখে এসে ধরা দেবার নামই নেয়নি। বরং সারা রাস্তায় তিনজন, তিশা, নিশি ও নীলু, মিলে বকবক করতে করতে কান দুটো শেষ করে দিয়েছে। মেয়েরা যে এত কথা কোথা থেকে পায় জিসান আর রায়হান তা ভেবেই সারা রাস্তা পার করেছে। একসময় সহ্য করতে না পেরে রায়হান কানে তুলা দিয়ে বসে পড়ল, আর জিসান কানে হেডফোন। কারণ এদের থামানো অসম্ভব।
কাল বৌভাতের অনুষ্ঠান শেষ হতে হতে বিকেল হয়ে গিয়েছিল। এরপর জিসান আবার সবাইকে আইসক্রিম ট্রিট দিতে নিয়ে গিয়েছিল। ওখান থেকে এসে শুনে সবাই আজই যাওয়ার প্ল্যান করেছে, তাও আবার ট্রেনে। তিশা ও নিশি এর আগে কখনো ট্রেন জার্নি করেনি, তাই তারা এক্সাইটেড হয়ে পড়ল। আর এক্সাইটমেন্টের খুশিতে সারা রাস্তা কথা বলেই পার করল। কিন্তু বাসায় এসে আর চোখ দুটো খুলে রাখতে পারল না। এসেই শেষ তিশা। তিশা ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে গেল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা নিয়ে বসল। নাস্তা করছে আর ফেসবুকে বিয়েতে তোলা নিজের কিছু পিক আপলোড দিচ্ছে। কিছুক্ষণ পরেই লাইক আর কমেন্টের ধুম পড়ে গেল। তিশা নিশি ও নীলুকে জ্বালানোর জন্য কনফারেন্সে ফোন দিয়ে ফেসবুক দেখতে বলল। নিজের ছবিতে লাইক কমেন্টের ঝড় দেখে খুশিতে তিশা যেন আত্মহারা। কিন্তু তিশার খুশি বেশিক্ষণ রইল না। হঠাৎ করে তিশার লাইক কমেন্ট কমতে লাগল। ফেসবুকে ফ্রেন্ডও কমে যেতে লাগল। ফোনের অপর পাশ থেকে নিশি বলে উঠালো, কি রে দোস্ত, তুই তো এতক্ষণ সেলিব্রিটি ছিলি, এখন কি হলো? হিরো আলম থেকে জিরো আলম হয়ে যাচ্ছিস। আরে ইয়ার নিশি, আমিও বুঝতে পারছি না। আমার মনে হয় কেউ তোর আইডি হ্যাক করেছে। নীলু: হোয়াট? রিয়েলি? কিন্তু কে করেছে? ঠিক এ সময় মেসেঞ্জারে একটা মেসেজ এসেছে। সবাইকে রূপ দেখিয়ে পাগল করার চেষ্টা করছিস। যদি এই রূপই না থাকে তখন থাপ্পড় দিয়ে তোর গাল দুটো লাল করে ফেলব, যদি আমি আরেক দিন দেখি এভাবে সেজেগুজে ছবি আপলোড দিচ্ছিস। শুধু ফ্রেন্ড ছাড়া অন্য কাউকে অ্যাড করলে তোর ফেসবুক চালানো আমি ছুটিয়ে ফেলব। পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টাও করবি না। মেসেঞ্জারে কারো সাথে কথা বলিসনি, তাই এ যাত্রায় বেঁচে গেছিস। না হলে তোর কি হতো সেটা আমিও জানি না। তিশা মেসেজ পড়ে 420 ভোল্টেজ শোকডের উপর শোকড খেল। আর এদিক দিয়ে নিশু আর নীলু কতক্ষণ ধরে হ্যালো হ্যালো করে যাচ্ছে, তিশার কোনো খবর নেই। তিশা মেসেজের রিপ্লাই দিল, আপনি আমার ফেসবুকের পাসওয়ার্ড নাম্বার জানলেন কি করে? আমি তো তোর বডির নাম্বারও জানি, এত শুধু পাসওয়ার্ডের নাম্বার? আমার জন্য তেমন কিছুই না জান। অসভ্য কোথাকার। মনে মনে বলেই লগ আউট করে দিল ফেসবুক। আজ আর যাবেই না ফেসবুকে। এখন কি আমি শান্তিমতো ফেসবুকও চালাতে পারবো না? উফ অফ। তিশার ভীষণ রাগ উঠছে জিসানের উপর। নিশি নীলি একসাথে বলে উঠল, কি হয়েছে? কি হবে আর, তিতা করলা আমার আইডি হ্যাক করেছে। এ কথা বলেই ভ্যা ভ্যা করে কাঁদতে লাগল তিশা। আমার কত সাধের আইডি, কত কষ্ট করে ফ্লোয়ার বাড়িয়েছিলাম, এখন সব শেষ। আমার এত বড় সর্বনাশ কি করে করতে পারল তোর ভাই? ফোনের অপর পাশ থেকে নিশি ও নীলু একসাথে হাসতে লাগল। যাক বাবা, এতদিন পর ভাই একটা কাজের কাজ করল। তোর কারণে আমাদের ফ্লোয়ার কম ছিল, এখন আমাদের সময় তোকে জ্বালানোর। দুজনেই অট্টহাসিতে হেসে উঠল। তিশার আগে দুঃখে ফোন কেটে দিল। শয়তান ভাইয়ের শয়তান বোন কোথাকার। সারাদিন খেয়ে আর ঘুমিয়ে পার করল তিশা। জিসানের ভয় ফোনটাও বন্ধ করে রাখল। এখন রাত সকাল 8:30 বাজে। টিভির রিমোট হাতে নিয়ে বসে আছে। কারণ কিছুক্ষণ পর তিশার ফেভারিট সিরিয়াল শুরু হবে। আর বারবার রায়হানের রুমের দিকে তাকাচ্ছে। কারণ এই সময় রায়হান এসেই রিমোটটা দখল করে নেয়। হয়তো নিউজ দেখবে বা খেলা দেখবে। কিন্তু আজ তিশা কিছুতেই ভাইকে রিমোট নিতে দিবে না, দরকার পড়লে ওর সব চকলেটগুলো দিয়ে দিবে, তবুও রিমোট দিবে না। কারণ আজ ওর ক্রাশের সিরিয়াল আরম্ভ হবে। তাই আধ ঘন্টা আগ থেকেই টিভির রুম দখল করে বসে আছে। হঠাৎ রায়হানের রুমের দরজা খোলার শব্দে তিশা চমকে যায়।
এবার বুঝি শেষ। কিন্তু রায়হান কারো সাথে ফোনে কথা বলতে বলতে বের হয়ে সোফায় বসল। শার্টের হাতা ফোল্ডার করতে করতে ফোনের অপর পাশে লোকটাকে বলছে, আরে ডোন্ট ওয়ারি, আমাকে জিসান অ্যাড্রেস সেন্ড করে দিয়েছে, তাই আমার আসতে সমস্যা হবে না। কিন্তু তুই জিসানকে কল কর, ওর মুড খুব খারাপ। তিশার দিকে তাকিয়ে কথাটা বলল, আচ্ছা আমি এসে সব বলবো। ওকে বাই। তিশা চিপস খাচ্ছিল, ভাইয়ের কথা শুনে চিপটা গিলতে যেন কষ্ট হয়ে পড়ল। তিশার বুঝতে বাকি রইল না, ভাই যে তাকে ইশারা করেই কথাটা বলল। কারণ তিশা সারাদিন ফোন বন্ধ করে বসে আছে। এ কারণেই যে জিসান রেগে আছে তা তিশা ভালো করেই বুঝতে পারছে। নিশ্চয়ই ভাইকেও ফোন করে কিছু বলেছে জিসান। তিশা সাহস নিয়ে ভাইকে জিজ্ঞেস করল, ভাইয়া কোথায় যাওয়া হচ্ছে এত রাতে? রায়হান ভাই আমার দিকে তাকিয়ে, তোকে কেন বলবো? আর তুই কেন এত কোয়েশ্চন করছিস? আরে বাবা, জানতে হবে না তুমি কোথায় যাচ্ছ, তা না হলে তোমার গার্লফ্রেন্ড যখন ফোন করে জানতে চাইবে, তখন আমি কি বলবো? রায়হান রকুচকে বলল, আমার গার্লফ্রেন্ড, সেটা আবার কে? তা জেনে তুমি কি করবে? বাহরে, আমি আজও কোনো গার্লফ্রেন্ড বানালাম না, তাহলে তুই কাকে আমার গার্লফ্রেন্ড বলে দাবি করছিস? আন্দাজে। তুমি করতে পারলে না বলেই তো তোমার তরফ থেকে তোমার জন্য আমি নিজে তোমার গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলেছি। আর সময় হলে তুমিও জানতে পারবে। এখন এসব বাদ দেও। রায়হান এর আর বুঝতে বাকি রইল না, ইশারায় কাকে তিশা বুঝাচ্ছে। এত বছর পর জিসান দেশে আসার কারণে ফ্রেন্ডসরা সবাই মিলে ক্লাবে পার্টির আয়োজন করছে। আজ অনেক বছর পর সব ফ্রেন্ডসরা একসাথে দেখা করব, তাই আসতে লেট হবে। বলে দিস। তিশা ব্রো দুটি নাচিয়ে কাকে? রায়হান হোচকিয়ে কাকে আবার মাকে? মমাকে বলবি আমার আসতে লেট হবে। আর বড় ভাইয়ের সাথে এভাবে ফাইজলামি করতে লজ্জা করে না তোর, ফাজিল মেয়ে? হুমম বুঝছি। তিশা মিটিমিটি হাসছে। তা দেখে রায়হান তিশার মাথার মধ্য হালকা চাপট মেরে চলে যায়। আর তিশাও তার সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তিশা নিশির সাথে কথা বলে ঘুমাতে চলো গেল। কারণ কাল আবার সকাল সকাল উঠতে হবে। অনেকদিন কলেজ মিস হয়ে গিয়েছে। পরীক্ষার আর বেশি দিন বাকি নাই। তাই এখন রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। সে ব্যাপারেই কথা বলল নিশির সাথে এতক্ষণ। রাত 1:30 বাজে। হঠাৎ তিশার ফোনটা ভাইব্রেট হতে লাগল। ঘুম ঘুম চোখে না দেখেই তিশা ফোন রিসিভ করল। হ্যালো জায়েন। এভাবে ঘুম জড়ানো কণ্ঠে হ্যালো বললে আমি নির্ঘাত খুন হয়ে যাব। জিসানের কণ্ঠ শুনে তিশা একটু চমকে গেল। এত রাতে, ঘড়িতে টাইম দেখে। আপনি এত রাতে কেন কল করেছেন? সব ঠিক আছে তো? না, কিছুই ঠিক নেই। আমার চাই। কেন, কি হয়েছে? আর কি চাই আপনার বলুন। হুম্মম আমার আদর চাই। তোর হাতের নরম স্পর্শ চাই। দিবি আমায় হরেক রকমের আদর। সকাল বিকেল দুপুর সারাবেলা। এমনভাবে চাই যেন রক্তের শিরা উপশিরায় মিশে যায়। দিবি কি তুই আমাকে সে আদরের অধিকার? আমিও চাই তোকে আদর করতে। একবার শুধু বল জান ভালোবাসি। তোর শিরা উপশিরায়, তোর শরীরের প্রতিটা ভাজে চুমুতে ভরিয়ে দেব। দিবি কি আমায় বল জায়েন। জিসানে নেশা ভরা কণ্ঠে আজ তিশাও যেন নিজেকে হারিয়ে ফেলছে। জিসান সামনে না থাকা সত্ত্বেও তিশার শরীর কাঁপছে এক অজানা শিহরণে। কেন এমন হচ্ছে তিশা নিজেও জানে না। তিশাকে কেউ কখনো এভাবে বলেনি। তাই এসব অনুভূতিগুলোর সাথে তিশার একদম পরিচয় নেই।
তাই অদ্ভুত ফিলিংস লাগছে মনে। এই ফিলিংসের নাম তিশার জানা নেই, তবুও নিজেকে সামলিয়ে। আপনি ড্রিঙ্ক করেছেন, এখন হুঁশ নেই আপনার। কাল কথা বলবো আমরা, এখন ঘুমান। মম, আমার নেশা ধরেছে, কিন্তু তা মদের নেশা না। তোর নেশা এত তুখর যে মদের নেশা আমাকে নেশাগ্রস্ত করতে পারে না। তোর ভালোবাসার নেশা এমনভাবে ধরেছে যে 24 ঘন্টাই আমি তোমাতে বিভোর থাকি। আমি কি পাগল হয়ে যাচ্ছি জান? এরপর তো সবাই আমাকে পাগল প্রেমিক উপাধি দিয়ে দিবে। বলতো কি করি? জিসানের এমন উদ্ভট কথায় তিশার ভালো লাগার সাথে হাসিও পাচ্ছে। আপনাকে কেউ পাগল প্রেমিক বলবে না, আপনি এখন রেস্ট নিন। সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। না না না, আমি ঘুমাবো না। তাহলে এই গভীর রাতে কি করবেন এখন? আমি চুমো খাব। কি খ খাবেন? চুমো। মম। চুমো। এবার তিশার যেন মাথা ঘুরাচ্ছে। মনে হচ্ছে নেশা জিসান না তিশা করেছে। তা না হলে নিজেকে এমন কেন লাগছে? আর আজ কেন এই মানুষটির কোনো কথাই বিরক্ত লাগছে না, যেন সারারাত পার করতে পারবে তার সাথে কথা বলে। তিশা জিসানকে কিছু বলতে যাবে তার আগেই জিসান, তোর ঠোঁটে একটা নিষিদ্ধ চুমো দিব। রাঙ্গিয়ে দেব আমার ভালোবাসার রং তোর ওই ঠোঁটে। আমার নিষিদ্ধ চুমোতে তুইও আমার মতো মাতোয়ারা হয়ে উঠবি। ঠিক সেরকম একটা পাওয়ারফুল চুমো দিতে চাই তোর সেই রক্তিম ঠোঁটে, যে চুমোতে তুই আমার হয়ে যাবি, আমার মাঝে ডুব দিতে চাইবি। সে ধরনের একটা চুমো চাই, যে চুমোতে আমার ভালোবাসা তোর মন প্রাণ এমনকি মস্তিষ্কে বিরাজ করবে, তেমনি চুমো দিতে চাই। যে চুমোতে তোর গোলাপি ঠোঁট দুটো আমার ঠোঁটে বন্দী হয়ে যাবে, এমনি একটা চুমো দিতে চাই। হে প্রিয়সী, বল, দিব কি আমি এমন একটা চুমো? তুই পেতে কি চাস সেই চুমোর পরশ? তিশা স্তব্ধ হয়ে পড়েছে, শরীর দিয়ে ঘাম পড়ছে। কেন এমন হচ্ছে? এই মানুষটি নিজে তো পাগল হবে, সাথে আমাকে পাগল করে ছাড়বে। উফ, আজকাল তার মায় পড়ে যাচ্ছি আমি। কেন? আগে তো এমন হতো না। এখন কেন তাকে দেখলেই মনের ভেতর ধুপধুপানিটা বেড়ে যায়। তিশা বারান্দায় দাঁড়িয়ে আছে। সকালের হালকা শীতল বাতাসেও তিশা আজ কেঁপে উঠছে। নতুন এই ফিলিংস তিশার মন মস্তিষ্কে বিচরণ করছে। কিন্তু তিশার অনেক ভালো লাগছে। দূর আকাশ থেকে ফরের আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে ফোনটা কেটে দিল তিশা, কারণ জিসান সারারাত বকবক করে একটু আগে ঘুমালো। আর জিসান ঘুমিয়ে পড়েছে বলেই তিশা ফোনটা কেটে দিল। তিশার মুখে লজ্জামাখা হাসি ফুটে উঠল জিসানে কথা মনে পড়ে। জিসানের মনের মাঝে লুকিয়ে থাকা কিছু গোপন চাওয়াগুলোর কথা মনে পড়লেই তিশার মুখটা লজ্জায় লাল হয়ে যায়। কি সব কথাগুলো বলেছে? লোকটা আসলেই একটা বেহায়া, তা না হলে এসব কথাও বলে। ভাগ্যি শুনি নেশায় ছিলেন, তা না হলে আমি মরেই যেতাম। এখন তো তার সামনে যেতেই লজ্জা করবে। উফ অফ, আচ্ছা ফেসাদে ফেলে দিয়েছে আমাকে। বেলা 12টা বাজে, জিসান মাথায় হাত দিয়ে বসে আছে। কাল রাতে ফ্রেন্ডসরা জোর করাই ড্রিঙ্কসটা একটু বেশি করে ফেলেছে। তার উপর তিশার প্রতি রাগটাও তখন কন্ট্রোল করার চেষ্টা করতে গিয়ে এই অবস্থা, যার কারণে এখন মাথাটা ঝিমঝিম করছে। হঠাৎ বেডের পাশে রাখা টেবিলে চোখ পড়ল জিসানের। লেবু শরবত রাখা, সাথে একটা চিরকুটও। চিরকুটটা হাতে নিয়ে দেখল। কাল নাকি তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে এসেছো ভাইয়া। এগুলো একদম ঠিক না। নিশ্চয়ই এখন মাথায় পেইন করছে। তাই লেবু শরবত তোমার জন্য রেখে গেলাম। আমার তরফ থেকে না, তোমার ডার্লিং সকালে ফোন করে বলেছে
তাই তার তরফ থেকে আমি রেখে গেলাম। পারলে আমার ভাবিকে একটা ধন্যবাদ দিয়ে দিও। ওকে। চিরকুটটা পরে জিসানের মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। কারণ তার পিচ্ছি বউ তার খেয়াল রাখতে শুরু করেছে। শরবতটা মুখে দিয়ে জিসান তিশার কথা ভাবতে ভাবতে ঘড়িতে টাইমটা দেখে নিল। 1 ঘন্টা পর তিশাদের কলেজ ছুটি হবে। তাই জিসান ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে চলে গেল। আজ নিজে যাবে কলেজে। আমাদের কলেজ ছুটি হয়ে গিয়েছে। আমি ও নিশু কথা বলতে বলতে বাহিরে আসছিলাম। নীলুকে দেখে আমি কয়েকবার ডাক দিল কিন্তু নীলু কোনো রেসপন্স করল না, চলে গেল। তা দেখে আমি ও নিশি দুজনেই কিছুটা অবাক হলাম। আজ নীলু ক্লাসের নিশির সাথে টুকটাক কথা বললেও কেন জানি আমার সাথে তেমন কথা বলেনি। কলেজের গেট থেকে বাহির হয়েই আমার মুখ এক হাত হা হয়ে গেল সামনে থাকা ব্যক্তিটাকে দেখে। কি মারাত্মক ড্রেসিং লুক নিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জিসান। আচ্ছা, এই লোকটা এত হ্যান্ডসাম কেন? একটু কম হলে কি হতো, তাহলে আমাকে এভাবে বেহায়ার মতো তাকিয়ে থাকতে হতো না তার দিকে। আমাকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে নিশি মুখের সামনে একটা তুড়ি বাজাল। সাথে সাথে মনে হলো আমি স্বপ্ন থেকে বাস্তবে ফিরে এলাম। কি রে, সমস্যা কি? যেভাবে ভাইয়ার দিকে তাকিয়ে আছিস মনে তো হচ্ছে গিলে খাবি। আমি নিশুকে একটা চাপট মেরে বললাম, কি যা তা বলছিস? আর এটা বল, এই তিতা করলা এখানে কেন? তুই বলেছিস আসতে। আরে আমি কেন বলবো? চল গিয়ে তোর আশিককেই জিজ্ঞেস করি। নিশি একটা দিব কিন্তু, কি সব বলছিস? সত্যি বলছি, হা হা হা। এবার চল, না হলে করলা তার তিতা রস তোকে না খাইয়ে দেয়। ছি নিশি, কথার কি ছিঁড়ি তোর? তুইও দিন দিন বেহায়া হয়ে যাচ্ছিস। গাড়ি চলছে তার আপন গতিতে। আমি পিছে নিশির সাথে বসতে নিলে জিসান খপ করে আমার হাতটা ধরে ফেলে। কলেজ গেটের সামনে তার এমন কাণ্ডে আমি সত্যিই অবাক হলাম। উনি আমাকে টেনে উনার পাশের সিটে বসিয়ে বলতে লাগল, তোর সাথে কিছু হিসাব নিকাশ আছে আমার। আমি তো যথারীতি অবাক। আমি আবার তার কাছ থেকে কবে টাকা পয়সা নিলাম যে এখন তার হিসাব নিতে হবে? আশ্চর্য। গাড়ি একটা আইসক্রিম পার্লারের সামনে থামল। আমি জিজ্ঞেস করেই ফেললাম এখানে গাড়ি থামানোর কারণ। এই গরমে আইসক্রিম খেলে কেমন হবে নিশি? জিসানের কথায় আমি আর নিশি দুজনেই খুশি হয়ে গেলাম। ভাবলাম জিসান আমাদের আইসক্রিমের ট্রিট দিতে এখানে নিয়ে আসছে। ওয়াও! নিশি আগেই গাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আমি বের হতে নিলেই জিসান আমার হাতটা ধরে ফেলে। কোথায় যাস? একদম নড়বি না। জিসান উনার মানিব্যাগ থেকে টাকা বের করে নিশিকে দিয়ে বলল, 3টা আইসক্রিম নিয়ে আসতে। পার্লারে মানুষের ভিড়, তাই গাড়িতে বসে খাওয়ার প্ল্যান নাকি করেছে। কিন্তু আমি শোকড। কারণ নিজে না গিয়ে নিশিকে কেন পাঠালো? আমি ভাবতেই লাগলাম। হঠাৎ জিসান আমার হাতটা ধরে টান দিয়ে উনার একদম সামনে নিয়ে আসলো। আমি কিছুটা অবাক হলাম। এবার বল, তোর সমস্যা কি? জিসান দাঁতে দাঁত চেপে। আমার আবার কি সমস্যা? ভয়। তাহলে কাল সারাদিন ফোন বন্ধ করে রেখেছিস কেন? নেই। এমনই মানে? তোকে না বলেছি ফোন কখনো বন্ধ করবি না। আর তুই কোনো সাহসে সারাদিন ফোন বন্ধ করে বসেছিলি? চিল্লি। তিশা মুখটা অন্যদিকে গুড়িয়ে, করেছি তো কি হয়েছে? এখন কি আপনাকে সবকিছুর জবাবদিহি দিতে হবে? জিসান তিশার মুখটা এক হাত দিয়ে চেপে ধরে আরও একটু সামনে নিয়ে আসে। এতে তিশা কিছুটা ব্যথা পেতে শুরু করে, কিন্তু জিসানের সেদিকে কোনো খেয়াল নেই। একদম মুখে মুখে তর্ক করবি না আমার সাথে। আর তোর এই তেজ অন্য কাউকে দেখাবি, আমাকে না। আর কি বললি তুই? জবাবদিহি? তা তো অবশ্যই করতে হবে। মনে রাখবি, তোর দিন শুরু হবে আমাকে দিয়ে, আর রাত নামবে তাও আমার সাথে।
আমার পারমিশন ছাড়া তুই একটা হাঁচি দিল, সেটার কারণ ও আমাকে বলতে হবে। কারণ তুই পুরোটা আমার, আর তোর নিজের প্রতি নিজের কোনো অধিকার নেই এখন। তোর মাথার চুল হতে শুরু করে পায়ের নখটাও আমার। তাই এরপর কোনো দিন এ কথা যেন তোর মুখে না শুনতে পাই। মগজে ঢুকিয়ে রাখো ভালো করে। আর কোনো দিন যদি দেখি আমাকে ইগনোর করার জন্য ফোন বন্ধ করে রেখেছিস, মনে রাখিস সেদিন তোকে আমি চিবিয়ে খেয়ে ফেলব। আর আমাকে কিন্তু তার জবাবদিহি কাউকে করতে হবে না। আমি তার ব্যবহার দেখে স্তব্ধ হয়ে পড়লাম। এই কি সেই জিসান, যার ভালোবাসার অনুভূতির কথাগুলো কালরাতে শুনে আমি যেন তার প্রেমে পড়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কাল তো মুখে একদম মধু দিয়ে ভরা ছিল, আজ তাহলে কথায় এত তিক্ততা কেন? একটা মানুষের এতরূপ কি করে হয়? জিসানের দিকে তাকিয়ে ভাবতে ভাবতে কখন যে এক ফোঁটা পানি চোখ দিয়ে পড়ল, জিসান না বললে হয়তো জানতেই পারতাম না। চোখের পানিটা গড়িয়ে পড়ার আগেই জিসান পানিটা শুষে নিল। তোর চোখের পানিটাও আমার, তাই আমিই নিয়ে নিলাম আমার জিনিস। নিশি আশায় জিসান তিশাকে ছেড়ে দেয়। নিশি তিশাকে আইসক্রিম দিল, সে খাবে না বলে দিল। জিসান আইসক্রিমটার প্যাকেট খুলতে খুলতে নিশিকে বলল, নিশু ওকে খেতে বল, না হলে আজ বাড়ি যাওয়ার আশা ছেড়ে দিতে বল। তিশা আর চোখে জিসানের দিকে তাকালো, শয়তান মানুষ। একটু আগে আমাকে বকে, এখন আইসক্রিম খাওয়াতে এসেছে। আরে এত বকে তোর শান্তি না হলেও আমার তো পেট মন দুটোই ভরে গেছে। কিন্তু এখন কিছু বললে লাভ নেই। তিশা বুঝতে পারল, আইসক্রিম না খেলে জিসান আজ তিশাকে বাসায়ও যেতে দিবে না, তাই খেতে ইচ্ছা না চাওয়া সত্ত্বেও খেতে হল। সেদিনের পর থেকে তিশা আর মোবাইল বন্ধ করার দুঃসাহস করতে পারল না। তবে জিসানের ফোনের টর্চারিং একটু বেশি বেড়ে গেল। সারাদিন প্রায় কয়েকবার কল করে, মাঝে মাঝে তিশার মন চায় ফোনটা একটা আছাড় মারতে। কিন্তু তিশা জানে ফোনকে আছাড় মারলে জিসান এসে তাকেও একটা আছাড় মারবে। জিসান ইদানিং ফোনেও তিশাকে এটাসেটা নিয়ে বকতে থাকে। আর বকবে না কেন, তিশার খাওয়া দাওয়া, গোসল, ঘুম সব কিছুতেই লেট। টাইম মতো কিছুই করে না। তাই জিসানের মেজাজ গরম হয়ে যায় এসব অনিয়ম দেখে। তাই তো বকে। কিন্তু তিশার এসব কিছু অসহ্য লাগে। আজও কোচিং থেকে ফিরতে তিশার লেট হয়ে গিয়েছে। কেন জানি সাব্বির স্যার আজকাল তিশাদের ব্যাচটাকে একটু বেশি টাইম নিয়ে পড়ায়। তিশার এসব একদম ভালো লাগে না। এত টাইম নিয়ে পড়িয়ে কি সবাইকে বিদ্যাসাগর বানানোর প্ল্যানিং করছে স্যার? আল্লাহই জানে। বাসায় এসে তিশা দেখল ড্রয়িং রুমে কিছু গেস্ট বসে আছে। কিন্তু এদের মধ্যে তিশা কাউকে চিনে না। কিন্তু ভদ্রতার খাতিরে তিশা সবাইকে সালাম দিয়ে ভেতরে ঢুকল। রান্নাঘরে তিশার মা নাস্তা রেডি করছিল। তিশা গিয়ে মাকে জিজ্ঞেস করল কি উনারা। মা বলল প্রতিবেশী। প্রতিবেশী, তাও আবার এতজন, দেখে তো মনে হচ্ছে মেয়ে দেখতে এসেছে। তিশা অবাক হয়ে জিজ্ঞেস করতে নিবে আর ওই সময় তিশার ফোন বেজে উঠল। তিশা ফোন রিসিভ করে কিছু বলবে, তার আগেই তিশার মা তিশাকে বলতে শুরু করল, আমার মনে হয় কি তিশা, উনারা তোকে দেখতে এসেছে। যত সম্ভব ওই যে বসে আছে ছেলেটা ওর জন্যই সম্বন্ধ নিয়ে আসছে। তোমাকে কিছু বলছে উনারা? আরে এখনো ঠিকমতো কথা হয়নি, মাত্রই তো আসলো। আগে নাস্তা দিয়ে নি, তারপর জানা যাবে কেন এসেছে। তোর ভাই বাবাও নেই যে সামলাবে। আয়ো তো মা, আমাকে একটু সাহায্য কর। হাজার হলেও মেহমান, খালি মুখে তো বিদায় দিতে পারি না। জলদি কর। আমি তো ভুলেই গেছি, আমি ফোন রিসিভ করে ওমনেই রেখে দিয়েছি। কে ফোন দিয়েছে তাও ঠিক মতো দেখিনি। তিশার মা ড্রয়িং রুমে বসে মেহমানদের আপ্যায়ন করছে। অবশেষে তাদের সাথে আসা মহিলাটি বলে দিল তাদের আসার আসল উদ্দেশ্য, হুমম।
তারা তিশার জন্যই তাদের একমাত্র ছেলের প্রস্তাব নিয়ে এসেছে। তিশাকে প্রথম দেখাতেই তার ছেলের খুব পছন্দ হয়েছে। তিশার মা কিছু বলতে যাবে, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। তিশার মা দরজা খুলে জিসানকে দেখে ভীষণ অবাক। কারণ এই সময় তো জিসান আসার কথা না, অফিস টাইম। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, তুমি তো এই বাড়ির রাস্তায় ভুলে গেছ। সব কথা কি এখানেই বলবো? আরে কি সব বলছো, এটা তো তোমারই বাড়ি। সন্তান কি নিজ বাড়িতে আসতে মায়ের কাছে পারমিশন নিতে হয়? জিসান ভেতরে ঢুকেই সোফায় বসে পড়ল। সময় আসছি আমি। বাসায় তো মেহমান মা, কিন্তু কি উনারা চিনতে পারলাম না তো। জিসান সবই জানে, তখন ফোনের ওপর পাশ থেকে তিশা আর তিশার মায়ের কথা সব শুনেছে। আর সাথে সাথে অফিস থেকে এখানে এসে পড়ল। আসলে জিসান বাবা। তিশার মা কিছু বলতে যাবে তার আগেই মেহমানদের মধ্যে একজন বলে উঠল, আসলে আমরা এই বাড়ির মেয়েকে আমাদের ছেলের বউ করে নিতে চাই। কয়েকদিন আগেই মেয়েটাকে আমার ছেলে ছাদে দেখেই পছন্দ করে ফেলেছে। তাই আমরা দেরি না করে প্রস্তাব নিয়ে এসেছি। এসব শুনে জিসানের চোখগুলো লাল হয়ে গিয়েছে। বিয়ের সম্বন্ধ এখন বাসায় আসতেও শুরু করে দিয়েছে। এসবই হচ্ছে তিশার শর্তের কারণে। বিয়ের কথা কাউকেও জানাতে দেয়নি। তাই তো এখন এসব মানুষ আমার জিনিসের দিকে তাকানোর সাহস পায়। বিবাহিত জানলে তো আর আসতো না। আগে এদের বিদায় করি, তারপর তোর ব্যবস্থা করব তিশা। তুমি কি হও মেয়ের? ছেলের বাবা। জিসান সামনের গ্লাসে রাখা পানিটা পুরো খেয়ে নিল একদমে। তারপর খুব শান্তভাবে উত্তর দিল যে মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন তার বর্তমান এবং ভবিষ্যৎ স্বামী আমি। মেহমানরা অবাক হয়ে গেল। ছেলেটি বলে উঠল, আমি খবর নিয়ে এসেছি। মেয়েটি অবিবাহিত, আর আপনি নিজেকে ওর স্বামী দাবি করছে কেন? ব্রো রিল্যাক্স, তুমি তাই জেনেছ যা কেউ জানে না। কিন্তু আমি তা বলছি যা সত্য। তিশা, মানে যাকে তুমি দেখতে এসেছ সে আমার ওয়াইফ। আমাদের বিয়ে ঘরোয়াভাবে হয়েছে, তাই কেউ জানে না। বিশ্বাস না হলে এই তো বসে আছে আমার শাশুড়ি মা, উনাকে জিজ্ঞেস করতে পারো। তিশার মাও সবাইকে বুঝিয়ে বলল। মেহমান সব শুনে চলে গেল। জিসান এবার উঠে দাঁড়াল তিশার রুমে যাওয়ার উদ্দেশ্যে। এদিক দিয়ে তিশা নিজের রুমে পায়চারি করতে থাকে। কারণ কলিং বেলের শব্দ শুনে তিশা দেখতে গিয়েছিল আবার কে এসেছে। জিসানকে দেখে তিশা বুঝে গেছে আজ ওর কপালও শনি আছে। জিসানকে নিজের রুমে দেখেই তিশা ভয় কাঁপতে থাকে। জিসানকে সামনে আসতে দেখেই তিশাও ভয় পিছাতে থাকে। পিছাতে পিছাতে একদম দেয়ালের সাথে আটকে যায়। জিসান ও দুপাশে হাত রেখে তিশাকে আটকে ফেলে। তিশা ভয় নিচের দিকে তাকিয়ে থাকে। ছাদে কেন গিয়েছিলি? তিশা কি জবাব দিবে ভেবে পাচ্ছে না, কারণ মাঝে মাঝে মন ভালো না লাগলে এমনই একটু হাঁটাহাঁটি করে ছাদে গিয়ে আরও তো কিছু না। নেই, মন ভালো না থাকলে একটু ঘুরে আসি। ছাদে গিয়ে নিজের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসিস। আজকাল একটু বেশি সম্বন্ধ আসছে না তোর জন্য? আসতেই পারে, আসাটা স্বাভাবিক। কিন্তু আমি নিজে আনি না। না আসতে পারে না। আর আসাটা স্বাভাবিকও নয়, কারণ তুই সিঙ্গেল না। নিশির জন্য আসতে পারে, নীলুর জন্যও আসতে পারে, কিন্তু তোর জন্য না। তবুও আসছে, জানিস কেন? তোর সোকল্ড শর্তের জন্য। আমাদের বিয়ের কথা কাউকে না জানানোর জন্য। আর এ কারণে আমার জিনিসের উপর নড় দিতে সবাই সাহস পাচ্ছে। এটা তোর কারণে হচ্ছে। জিসানের চিল্লানিতে তিশা আরও ভয় পেতে লাগল। তিশার এমন অবস্থা দেখে জিসান চোখ দুটি বন্ধ করে করে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। নো জিসান,
এভাবে রাগলে হবে না, এভাবে কথায় কথায় রাগলে তিশা তোর কাছে আসতে চাইবে না। কুল নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছে জিসান। জিসাম তিশার সামনের চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে, আজকের পর আর ছাদে যাবি না, ঠিক আছে? তিশা শুধু মাথা নাড়ল। মন ভালো না থাকলে আমাকে কল করবি। তোর মন ভালো করার দায়িত্ব আমি নিলাম। কোথায় যেতে মন চাইলে বলবি, আমি তোকে নিয়ে যাব। তবুও কোথায় একা যাবি না। জিসান তিশার আরও একটু কাছে এসে কোমরটা ধরে তিশাকে নিজের সাথে চেপে ধরল। জিসান এত কাছে আসায় জিসানের মাতাল করা পারফিউমের ঘ্রাণে তিশার নিজেরই হারিয়ে যেতে মন চাইছে। তিশার কানের সামনে মুখটা নিয়ে, আমাকে জ্বলতে দেখে তোর খুব ভালো লাগে তাই না? কিন্তু আমার এ দহনে যে তোকেও পুড়তে হবে একদিন, তখন সহ্য করতে পারবি তো? তিশার ঘাড়ে মুখ ডুবিয়ে, কি আছে তোর মাঝে, যা আমাকে প্রতিনিয়ত কাছে টানে তোর? জিসান তিশার ঘাড়ে নাক দিয়ে ঘষতে থাকে, কেন তোর ঘ্রাণ আমাকে মাতাল করে? টুকরো টুকরো কিস করা শুরু করে দেয়। তিশা সহ্য করতে না পেরে জিসানের সামনে থাকা হাত দুটো দিয়ে জিসানের শার্টটাকে খামচে ধরে। হয়তো জিসানের শরীরের কিছু অংশে তিশার নখের আছড়ও লেগেছে, কিন্তু জিসানের সেদিকে খবর নেই। বলেছিলাম না, একবার ভালোবাসি বল। চুমোতে ভরে দেব তোকে আমি। জিসানের এ কথা শুনে তিশা শোকট, কারণ সেদিন নেশা করে জিসান এসব বলেছে। তাহলে কি উনিও ফফ? আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আমার ইচ্ছা ছিল ঘুমিয়ে পার করব দিনটি। কিন্তু কপাল আমার। এখন আমি জিসানদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আজ জিসানের দাদার মৃত্যু বার্ষিক। প্রতি বছর এই দিনটিতে মিলাদ পড়ানো হয়। এতিম বাচ্চাদের মধ্যে খাবার ও কাপড় চোপড় বিতরণ করা হয়। খুব বিশেষভাবে দিনটি পালন করা হয়। এই বাড়িতে বছরের 3টি দিন খুব কড়া নিয়মে পালন করা হয়। এক তো জিসানের দাদা সুলেমান আহমেদের মৃত্যু বার্ষিক, দ্বিতীয় হল জিসানের জন্মদিন, আরও একটা দিন আছে, কিন্তু সেই দিন কার নামে মিলাদ পড়ানো হয় তা জানা নেই। এমনকি জিসানও জানে না। জিসান একদিন জিজ্ঞেস করেছিল, কেন সেদিনটি এত বিশেষভাবে পালন করা হয়, কিন্তু তৌফিক সাহেব সময় হলে জানতে পারবে বলে এড়িয়ে যেতেন। তাই কেউ আর জানার দ্বিতীয়বার চেষ্টা করেনি। জিসানের দাদা সুলেমান নামটা যেমন রাজকীয় তেমনি উনি দেখতে ও রাজার মতো ছিল। জিসানদের ফ্যামিলি অ্যালবামে তাকে আমি দেখেছি। মজার বিষয় হল, জিসান অনেকটা দেখতে তার মতো। শুধু চেহারার দিক থেকে না, আচার আচরণেও নাকি দাদার মতো। জিসানের দাদা রাজকীয় বংশের না হলেও সে কালের জমিদার বংশের ছেলে ছিলেন। তার অ্যাটিটিউড, চাল চলন আর জিদের কারণে তখন তাকে সবাই খুব ভয় পেত। লোকটি নাকি খুব জেদি টাইপের ছিল। জিসানের দাদিকে নাকি অন্য গ্রাম থেকে তুলে এনে বিয়ে করেছিলেন। কি সাংগীতিক পার্সন তিনি! আর তার জিদ অ্যাটিটিউড সব জিসান বস্তা ভরে ভরে বংশগত পেয়ে গেছে। আমি বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আন্টি মানে জিসানের মা এসে আমাকে জড়িয়ে ধরলেন। কেমন আছিস মা? আসতে কোনো কষ্ট হয়নি তো? না না আন্টি, আমি ভালো আছি। আর আসতেও কষ্ট হয়নি। আয় তো, ভেতরে আয়। কখন ধরে দুয়ারে দাঁড়িয়ে আছিস? আন্টি আমার হাতটা ধরে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। ড্রয়িং রুমে জিসানের দু মামি আর ফুফু বসেছিল। আমি তাদেরকে সালাম করলাম। ফুফু আমাকে আদর করলেও মামিরা মনে হয় আমাকে দেখে এতটা খুশি না, তা দেখেই বোঝা যাচ্ছে। আমি তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। আন্টি নিশি কোথায়? আর কোথায় ম্যাডাম, এখনো ঘুমায়? বাহ, আমার ঘুম হারাম করে ম্যাডাম ঘুমাচ্ছেন। আহারে, আমি বাসায় থাকলে আমিও তো এখন নাক ডেকে শান্তির ঘুম দিতাম। কিন্তু মার কারণে এখানে এত সকাল সকাল আসতে হলো। মা সকাল সকাল ডাক দিয়েই বলতে লাগলো জিসানদের বাসায় যাওয়ার জন্য রেডি হতে।
আমি এত সকাল ওখানে গিয়ে কি করব, তোমাদের সাথে বরং দুপুরে যাব বলে আবার শুয়ে পড়েছিলাম। কিন্তু মা আমার আবার হাতটা ধরে টেনে উঠিয়ে বসালো। আমার গালটা ধরে বলল, তিশা তুই এখন ওই বাড়ির বউ, তাই তোরও কিছু দায়িত্ব আছে ওই বাড়ির মানুষদের প্রতি। তুইও জানিস এত বছর জিসান ছিল না বলে এই দিনটি ঠিকমতো পালন করেনি। আজ এত বছর পর জিসান আসায় এবারের আয়োজনটাও অনেক বড় করে করা হয়েছে। এখন তুই ওই বাড়ির একজন সদস্য, মেহমান না। তোকে কখনো কোনো বিষয় উনারা জোর করেনি, কিন্তু মা তোরও তো বুঝতে হবে। ওই দিক দিয়ে তানজিলা হয়তো একা হাতে এত কিছু সামাল দিতে কষ্ট হয়ে পড়ছে। তোরও উচিত ওকে সাহায্য করা। তাই রেডি হয়ে নে, তোর শ্বশুরবাড়ি থেকে গাড়ি আসছে তোকে নিতে। মা আমার কপালে একটা আদর দিয়ে চলে গেল। সম্পর্ক যেহেতু হয়েছে, সম্পর্কের সাথে জড়িত দায়িত্বগুলোকে এড়িয়ে চললে হবে না। তাই আমিও চলে এলাম এখানে। তারিনকে কোলে নিয়ে আন্টি আর তানজিলা ভাবির সাথে কিছুক্ষণ গল্প করলাম। এরপর ভাবি সকালের নাস্তা রেডি করতে চলে গেল। আমি তারিনকে সাথে নিয়ে নিশিকে ডাকতে গেলাম। প্রায় 10 মিনিট ধরে নিশিকে ডেকে যাচ্ছি, কিন্তু ম্যাডাম উঠার নামই নিচ্ছি না, তাই বেড টেবিলের উপর রাখা গ্লাসের পানির ছিটা দিতে লাগলাম। বেচারি পানির ছিটায় ধরফরিয়ে উঠল। আমাকে সামনে দেখে অবাক হল। এই তুই এত সকালে আমার বাসা কি করছিস, হারামি? আমি ওর পাশে বসে, কুত্তা মুখ সামলিয়ে কথা বল, আমি আজ আমার শ্বশুর বাড়ি এসেছি, তোর বান্ধবী হয়ে আসেনি, তাই সম্মান দিয়ে কথা বলবি আজ আমার সাথে। ও তাই নি? তো ভাবিজান ভাই কি এখনো জানতে পারছে আপনার আগমন আমাদের বাড়ি হয়েছে? আমি মুখ চোখ ছোট করে মাথা নাড়ামাল, মানে না। তাহলে নিজের স্বামীকে না জাগিয়ে এই অদমের ঘুম কেন হারাম করছেন? যান আমার ভাইজানের কাছে যান। নিশি আবার ঘুমাতে গেলে তিশা টেনে উঠিয়ে ওয়াশরুমের দিকে পাঠায়। আর ঘুমাতে হবে না, আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ আর আমার একমাত্র হবু ভাবি যান গিয়ে ফ্রেশ হন। আপনার মিস্টার হ্যান্ডসাম যে কোনো সময় এসে পড়বে। তিশার কথায় দুজনেই অট্টহাসি দিল। এরপর নিশু ফ্রেশ হতে চলে গেল, আর তিশা তারিনকে নিয়ে আবার নিচে চলে যায়। তারিনকে ডাইনিং টেবিলে বসিয়ে, ভাবি কোনো সাহায্য লাগবে বলো, আমি করে দিচ্ছি। তানজিলা ভাবি আমার মাথায় হাত রেখে, তোমাকে কিছু করতে হবে না, তুমি এখানে বসো। তুমি আসছো এতেই অনেক খুশি আমরা। ভাবি চলে যেতে নিল, কি মনে করে আবার ফিরে এলো। তোমাকে একটা কাজ করতে হবে, পারবে তো? আমি না জেনেই হ্যাঁ বলে দিল ম। আমি চায়ের কাপ হাতে নিয়ে জিসানের রুমের সামনে দাঁড়িয়ে আছি। আমার তো এখনই কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। কি দরকার ছিল আগ বাড়িয়ে সাহায্য করার কথা বলার? আজকাল কাউকে সাহায্য করতে নেই, এতে নিজের কুয়ায় নিজেই পড়তে হয়। এখন যেমন আমি পড়েছি। ভাবিকে কেন যে এসব বলতে গেলাম, না বললেই হতো। তাহলে তো ভাবি আমাকে এই বাগের খাঁচায় পাঠাতো না। দোয়া দুরদু পরে বুকে একটা ফু দিয়ে দরজা খুলে ভেতরে গেলাম। কি আশ্চর্য, রুম এখনো অনেকটা অন্ধকার, ভুতুড়ে পরিবেশ। কারণ জানালায় পর্দা দেওয়া, রুমের টাইট অফ করা। বিছানার দিকে তাকিয়ে আমি শোকড। জিসান খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে, তাও আবার এই গরমে পাতলা কম্বল গায়ে দিয়ে। আর দিবেই না কেন? এসির পাওয়ার এত বাড়িয়ে দিয়েছে যে আমারই কেমন ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে। বরফের মতো শীতল হয়ে যাচ্ছি আমি। কিন্তু কেন? এসির কারণে নাকি জিসানকে এই প্রথম উদাম শরীরে দেখতে পেয়ে জানি না। কনফিউশনে ভুগছি আমি। আমার চিন্তা এখন আমি আস্তে করে চাটা রেখে চলে যাব। ব্যাস, তাহলেই আর কোনো সমস্যা হবে না। যেমন ভাবা তেমন কাজ,
আমি চাটা রেখে মাত্র চলে যাবার জন্য পা বাড়ালাম, অমনেই জিসান আমার হাতটা ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি তো এখনো শোকরের মধ্যে আছি, কি হলো আমার সাথে? জিসানের ঘন নিঃশ্বাস আমার গলায় পড়ছে। এক হাত দিয়ে আমার কোমরকে আঁকড়ে ধরে আছে। একও তো উনি এভাবে জড়িয়ে ধরে আছে, তার উপর এমন খালি গায়ে। আমার শরীর ঘেমে যাচ্ছে, এসির এত শীতল টেম্পারেচার ও আমি ঘামছি। কি আশ্চর্য! একটু আগেও তো আমি জমে বরফ হয়ে যাচ্ছিলাম, আর এখন ঘেমে যাচ্ছি। কিন্তু কেন? আমার কোনো বড় রোগ হলো না তো? আমি আস্তে আস্তে কাঁপা কাঁপা হাতে জিসানকে সরানোর চেষ্টা করছি, কিন্তু তাকে একচুলও সরাতে পারছি না। হাতির মতো মানুষটিকে আমার মতো মশা কি তুলতে পারবে? আমি জিসানকে ডাকতে লাগলাম, শুনছেন, প্লিজ উঠুন, কেউ এসে পড়বে। মম, তিশা, একটু শান্তিতে ঘুমাতে দে যান। কাল অনেক লেট করে ঘুমিয়েছি, সব একা সামলাতে হয়েছে। ভোর রাতে ভাইকে আর বাবাকে রেখে আমি এসেছি একটু রেস্ট নিতে। সো ডোন্ট ডিস্টার্ব। তাহলে আপনি ঘুমান, আমাকে তো যেতে দিন। সবাই কি ভাববে আমি এই রুমে এতক্ষণ কি করছি? জিসান মাথাটা উঠিয়ে ঘুম জড়ানো কণ্ঠে, তোকে ভাবি পাঠিয়েছে। মম। আমি মাথা নেড়ে, আমি ভাবিকে বলেছি আমার বউটা বাসায় আসলে সবার আগে আমার রুমে পাঠিয়ে দিতে। তাই তো তুই এখানে। কেউ কিছু ভাববে না, আর ভাবলে ভাবুক, তুই আমার বউ, তাই করো, ভাবনার কিছু যায় আসে না। আর আমার রুমে কেউ আসার সাহস করবে না আমার অনুমতি ছাড়া। ডোন্ট ওয়ারি। আর এখন চুপচাপ আমার সাথে শুয়ে থাক, আর আমাকে তোর শরীরের মিষ্টি ঘ্রাণটা নিতে দে। জিসান তিশার গলায় নাক ঘষতে থাকে। আমাকে মাতাল করতে তোর এই ঘ্রাণটাই যথেষ্ট। আর আমি মাতাল হতে চাই বারবার। মুখটা উঠিয়ে জিসান আমার কপালে দুগালে কিস করে আমার গলায় নিজের মুখ ডুবালো। টুকরো টুকরো কিস করতে লাগলে। আমি আবেশে চোখ বন্ধ করে ফেললাম। অদ্ভুত এক ফিলিং কাজ করছে আমার মাঝে। আমি যেন আমার মাঝে নেই, অন্য এক সুখের রাজ্যে আমি ভাসছি। জিসানের ঠোঁটের স্পর্শ গলা থেকে একটু নিচে নামতে নিলেই আমি চিৎকার দিয়ে উঠি, নো নো নো, প্লিজ। জিসান তিশার দিকে তাকিয়ে দেখে তিশা চোখমুখ খিচে আছে। একটু বাঁকা হেসে তাহলে চুপচাপ আমাকে ঘুমাতে দেয়। কোনো শব্দ করবি না আর এখান থেকে যাওয়ার চিন্তা বাদ দে, এই বলে আবার শুয়ে পড়ল। তা না হলে আদরের ডুস কিন্তু বাড়িয়ে দেব, তখন আর কোনো বাধা শুনব না। পাক্কা 2 ঘন্টা পর আমি জিসানের রুম থেকে বের হতে পেরেছি। কিন্তু এখন আমার আন্টি আর ভাবির সামনে যেতে ভীষণ লজ্জা লাগছে। তারা কি ভাবছে? আল্লাহ সব রেখে এই লোকটারে কেন আমার গলায় ঝুলালা? এই লোক জায়গা সময় কিছু দেখে না, রোমাঞ্চ করার সময়, আর বারবার আমায় লজ্জায় পড়তে হয়। তিশা তানজিলার সাথে ডাইনিং টেবিল পরিষ্কার করতে লাগল। জিসান সিঁড়ি দিয়ে নামছে তার ভিজা চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে। এস কালারের গেঞ্জিতে তার বডি ফিটনেস একদম ফুটে উঠেছে। ড্রয়িং রুমে বসে থাকা উনার কাজিনরাও তার দিকে হা করে তাকিয়ে আছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এত হ্যান্ডসাম হবার কি দরকার ছিল? আমাকে বলে কারো নড়ে না আসতে। নিজের বেলায় কিছু না। তিশা বীর বীর করে বলছে। জিসানের চোখ এড়ায়নি ব্যাপারটা। জিসান বাঁকা হেসে তিশার পাশের চেয়ারটাতে বসে সবার সামনে তিশার ওড়না দিয়ে নিজের মাথাটা পুছতে লাগল। তিশা কেমন রিয়েক্ট দিবে বুঝতে পারছে না। আশেপাশে তাকিয়ে দেখল সবাই এই দিকে তাকিয়ে আছে, আর আমি অসহায় মুখে ভাবির দিকে তাকিয়ে আছি। ভাবিও মিটি মিটি করে আসছে। কি আজব সিচুয়েশনে আমাকে ফেলল।
জিসানকে নাস্তা দিয়ে আমি চলে যেতে নিলে আমার হাতটা ধরে উনার পাশের চেয়ারে বসালো। আরে কি করছেন, সবাই দেখছে। জিসানের যেন কোনো রিয়েকশন নেই, সে মনে হয় আমার কথাটা শুনেও শুনল না। অল্প একটু নাস্তা নিয়ে আমার মুখের সামনে এনে হা কর। আমি আশেপাশে তাকিয়ে, আমি নাস্তা করে আসছি। আপনি করুন। আমি উঠতে নিলে আবার হাতটা ধরে ফেলে। একদম উঠবি না, আর এতটুকু খেলে তুই মোটা হবি না, তাই চুপচাপ খেয়ে নে। আর আমার খাবার শেষ না হওয়া পর্যন্ত উঠবি না, এখানেই বসে থাকবি। আমি হা করে খাবার খেয়ে নিলাম। আমি খুব ভালো করেই জানি না খেলে মিস্টার জিসানও আর খেত না। জিসানের কাজিনরা মিটমিট করে হাসছে আর মজা নিচ্ছে। কিন্তু জিসানের মামিদের হয়তো জিনিসটা পছন্দ হয়নি। তারা মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেলেন। খাবার শেষ হবার পর জিসান উঠে চলে যাবার সময় আমার ওড়নাটা মাথায় দিয়ে বলল, কে কি বলছে, কি দেখছে আমার কাছে সেটা ইম্পর্টেন্ট না। আমার কাছে শুধু তুই সবচেয়ে ইম্পর্টেন্ট। আর একটা কথা, আজ আর বাড়ির বাহিরে যাবি না। ঠিক আছে। আমি মাথা নাড়লাম। মেহমানদের খাবারের আয়োজন বাহিরে করা হয়েছে, তাই সেখানে যাওয়া নিষেধ করে দিয়েছে আমার। জুম্মার নামাজের পরই মিলাদ শুরু হল। রায়হান ভাই, বাবা ও মিলাদে অংশ নিয়েছে। মা, বাবা আর রায়হান ভাই কিছুক্ষণ আগেই এলো। আমি নিশির রুমে বসে আছি তার কাজিনদের সাথে। কিছুক্ষণ পর মোনাজাত ধরে মিলাদ শেষ করলাম। এরপরই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এতিমখানার জন্য মিষ্টি, খাবার, কাপড় চোপড় জিসান ও তাওহিদ ভাই নিয়ে গেল। সাথে জিসানের কাজিন হীরা ও নীরও গেল। এসব করে আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেল। আমি নিশির রুম থেকে মাকে খুঁজতে বাহিরে বের হলাম, অমনি আমার শাশুড়ি মানে জিসানের মায়ের রুমে কিছু শুনে থমকে গেলাম। জিসানের মামি আন্টিকে অনেকে কথা শোনাচ্ছে, তাও আবার আমাকে নিয়ে। ব্যাপারটা কি জানতে হবে, তার জন্য দরজার সামনে দাঁড়ালাম। আপা কি করলেন, এত ছোট ঘরের মেয়েকে কিভাবে আনলেন? এই মেয়ে তো কোনো দিক দিয়ে জিসানের যোগ্য না। না আছে পড়ালেখা, না আছে বাবা মায়ের কিছু। যার রূপটা আছে ওটা দিয়েই আমাদের সহজ সরল ছেলেটাকে নিজের ঝালে ফাঁসিয়ে দিয়েছে। মিসেস রাবেয়া বেগম তার নিজের ভাইয়ের বউদের বুঝাতে লাগল, এতে মেয়েটার কোনো দোষ নেই। কিন্তু জিসামের মামি রুমি এবং রোকসানা বেগম বলে উঠল, এমন ছোট ঘরের মেয়েগুলোকে খুব ভালো করেই চেনা আছে আমাদের। এরা পরিবার থেকেই অল্প বয়সে ট্রেনিং নিয়ে নেয় কিভাবে জালে বড় মাছ ধরবে। আপনি আপা বড় বোকা, তাই তো এত সহজে এসব মেনে নিয়েছেন। এখনো সময় আছে, এই আপদকে বিদায় করেন। দেখো তোমরা ভুলো, জিসানের মা কিছু বলতে নিবে তখনই রুমের বাহিরে কিছু শব্দ পেয়ে দেখত যায়। তিশাকে দেখে রাবেয়া বেগম ভয় পেয়ে যায়। রাবেয়া বেগম খুব ভালো করেই জানে এই মেয়েটার জন্য তার ছেলে কাউকে খুন করতেও হাত কাঁপবে না। আর সেখানে জিসান যদি এসব জানে তাহলে সুনামি নেমে আসবে বাসায়। কথাগুলো শুনে তিশা স্তব্ধ হয়ে যায়। হাতে থাকা তারিনের খেলনাটা পড়ে যায়। চোখ দিয়ে পানি পড়তে তাকে হিচকিও উঠে যায়, কিন্তু শব্দ করে কাঁদতে পারছে না। তিশা শুন মা, আমার কথা শুন। আমি কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি বেশি কষ্ট পেলে আমার মুখ দিয়ে কথা বের হতে চায় না। সব কিছু দলা পাকিয়ে ফেলি। আমি অনেক কষ্টে আন্টিকে জিজ্ঞেস করলাম, মা, ভাইয়া কোথায়? তিশা তোমার বাবা মা চলে গেছে, রায়হান জিসানের বাবার সাথে কোনো এক কাজে বাহিরে গিয়েছে। তোমার কিছু লাগলে আমাকে বল মা। আমার হাতটা ধরে। এতক্ষণ মিসেস রুমি ও রোকসানা রুমের বাহিরে আসলো দেখতে সমস্যা কি?
তিশাকে দেখেই যেন তাদের মাথা আরো গরম হয়ে গেল। রাগে তিশাকে আরো অনেক কিছু শুনিয়ে দিল। দেখছেন আপা, আমি বলেছিলাম না এরা এমনি হয়। রুমের বাহিরে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছিল। কেমন মেয়েরে বাবা! মিসেস রুমিয়েই তোমার বাবা মা কি কোনো শিক্ষা দেয়নি? কেমন মেয়ে তুমি, লজ্জা শরমের মাথা কাইছ মনে হয়। রাবেয়া বেগম ধমক দিয়ে তাদের চুপ করাল। কিন্তু এতক্ষণে দেরি হয়ে গিয়েছে। তিশা সেখান থেকে দৌড়ে বাড়ির বাহিরে চলে গেল। চলবে।